হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু একাডেমিক গাইডেন্স। আমি সৌমেন মন্ডল আবার তোমাদের জন্য নিয়ে এসেছি পাটিগণিত বা সিম্পল ইন্টারেস্টের সরল সুদ কষা চ্যাপ্টার। সরল সুদ কষা চ্যাপ্টারের এর বেশ কিছু কয়েকটা ক্লাস আমি দেখিয়েছি, তাতে অনেকগুলো প্রবলেমস দেখিয়েছি, থিওরি দেখিয়েছি। আজকেও আমরা কিছু প্রবলেমস দেখব, তবে হ্যাঁ, আগের যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেগুলো অবশ্যই ডট কোশ্চেন ছিল। আজকে যে প্রবলেমসগুলো দেখবো সেগুলো আমরা একটু শর্ট কোশ্চেনের উপরেই দেখবো, কারণ এখনকার সময় এক্সামেতে ডট কোশ্চেনের প্যারালালি শর্ট কোশ্চেনের উপরেও বেশ কিছু জোর দেওয়া হচ্ছে। সুতরাং আমরা কিছু শর্ট কোশ্চেনের উপরেও প্রবলেমস আজকে আমরা দেখবো। কিছু প্রবলেমস আমরা সেট বানিয়েছি, তো সেগুলোকে তোমাদের কাছে তুলে ধরবো যাতে তোমাদের পরীক্ষাতে গিয়ে কোনো প্রবলেমস না হয় এবং তোমাদের কনফিডেন্স বাড়ে। আর অবশ্যই বলে দেওয়া, যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটায় ক্লিক করো আমাদের ভিডিও আপডেট পেতে। আর যারা আমাদের চ্যানেল দেখছো, রেগুলারলি ফলো করছো, তারা অবশ্যই জানাও কেমন লাগছে, কমেন্টে জানাও, শেয়ার করো এবং অবশ্যই লাইক। তো চলে আসছে আমাদের আজকের ক্লাসে। সেই একই চ্যাপ্টার থেকে আমরা আসছি, কোষে দেখি 2 মধ্যশিক্ষা পর্ষদেরই বই। তো সেই বই থেকে আমরা বিভিন্ন প্রবলেমস দেখছি। আমরা চলে আসছি 21 নম্বর প্রবলেম, যেখান থেকে আমাদের শর্ট কোশ্চেন স্টার্ট হচ্ছে। আগের দিনে আমরা ডট কোশ্চেন সব কমপ্লিট করে ফেলেছিলাম, 20 পর্যন্ত কমপ্লিট করে দিয়েছিলাম আগের ভিডিওগুলোতে। তোমরা অবশ্যই দেখেছো, যদি না দেখে থাকো তাহলে দেখো আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে তোমরা অবশ্যই দেখে নাও। তো চলে আসছি আমাদের শর্ট কোশ্চেন বেসিস ক্লাসে। আজকে আমাদের 21 নম্বর প্রবলেমস এখানে আসবে। তো 21 এখানে এ বি সি ডি ভাগ করে দিয়েছে। তো 21 এর থেকে স্টার্ট করছি আমি। 21 এ 1 রোমান 1। তো দেখো প্রবলেমটা করছি, তোমরা অবশ্যই দেখতে পাবে তোমাদের স্ক্রিনে। দেখো, বার্ষিক 4% সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই হলে বলেছে এর মধ্যে কোন রিলেশনটা ঠিক। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের বলেছে বার্ষিক r% সুদের হার কত বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে r%, সময় বলে দিয়েছে t, মূলধন বলে দিয়েছে p, আর সুদ বলে দিয়েছে i। তো এখান থেকে আমরা কি জানি, একদম সেই প্রাচীন যুগের ফর্মুলা i p r t by 100। তো এই হচ্ছে আমাদের মেইন রিলেশন। তো এই রিলেশন থেকে আমরা দেখব এবারে আমাদের যে অপশনগুলো দিয়েছে বইটা, সেই ডেটার সঙ্গে কোনটা ম্যাচ হচ্ছে। তো প্রথমত আমরা এই রকম ভাবে রিলেশনটাকে লিখতে পারি কি, p r t i into 100। যেহেতু 100 কে আমরা এখানে মাল্টিপ্লাই করছি, দেখো এইরকম একটা অপশন আছে 21 এর 1 এর প্রবলেমটা। দেখো সি এর দাগে যে প্রবলেমটা, p r t 100 into i। তো তাহলে আমাদের কোনটা সঠিক आंसर, আমাদের সঠিক आंसर হচ্ছে সি। সি এর দাগের आंसरটি হচ্ছে আমাদের সঠিক, PRT i into 100। তো এই রিলেশনটা আমরা জেনারেট করতে পারছি এখান থেকে, অবশ্যই এটা স্মল টি। তো এই রিলেশনটাই আমরা এখান থেকে জেনারেট করে ফেলতে পারছি। অ্যাকর্ডিং টু প্রবলেম আমাদের অপশন সি ইজ দা কারেক্ট। তাহলে অপশন সি একটা হয়ে গেল আমাদের কারেক্ট आंसर। তো একদম এরকম ছোট ছোট কিছু প্রবলেম একটু এদিক ওদিক করতে হবে। তো এই জাতীয় প্রবলেমের মাধ্যমে কিন্তু তোমরা ইজিলি নাম্বার ক্যারি করতে পারো এক্সামে। একদম এরকম ইজি প্রবলেম কিন্তু থাকবে শর্ট কোশ্চেনে। একটু যদি আমরা প্রবলেমটা বুঝতে পারি তাহলেই কিন্তু এই জাতীয় প্রবলেমে কোনো সমস্যা দেখা দেবে না। ওকে, তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো, আগেও বলেছি, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমরা সেই সমস্ত প্রবলেম নিয়ে আবার আসবো তোমাদের কাছে। তো চলে আসছে আমাদের নেক্সট প্রবলেমে। 1 নম্বর প্রবলেমটা দেখলাম, একদম ইজি প্রবলেম ছিল, চলের মতো প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা একটু ভালো প্রবলেম, এবং এই প্রবলেমগুলো অনেক সময় পরীক্ষায় আসতেও দেখা গেছে। যেমন আমি কোশ্চেনটা পড়ছি, দেখো আমাদের স্ক্রিনে চলে আসছে কোশ্চেন। কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, এবং ওই সরল সুদের হারে কোন মূলধন কত বছরে 3 গুণ হবে। ওই একই সরল সুদের হারে ওই মূলধন কত বছরে 3 গুণ হবে। এখানে বছরগুলো অপশনে দিয়ে দিয়েছে, তোমরা প্রবলেমটা দেখতে পাচ্ছ। তো এই জাতীয় প্রবলেম আমরা কি বলবো, কি বলেছে, কোন মূলধন 20 বছরে দ্বিগুণ হয় বলছে। 20 বছরে দ্বিগুণ হয়। আমরা এর আগে একটা বড় প্রবলেমে বলেছিলাম, এর আগে ভিডিও দেখিয়েছিলাম যে দ্বিগুণ বলুক 3 গুণ বলুক যাই বলুক না কেন, আমরা সেই সমস্যাকে কিভাবে সলভ করব। দ্বিগুণ মানে কি, দ্বিগুণ মানে হচ্ছে সবৃদ্ধি মূল।
শববৃদ্ধি মূলটা হচ্ছে মূলধনের দ্বিগুণ হয়ে গেছে, তাহলে সুদ কিভাবে করব? দ্বিগুণ হয়েছে মানে কি শববৃদ্ধি মূল কত হয়ে গেছে, তাহলে 2x হয়ে গেছে। যদি মূলধন x হয় শববৃদ্ধি মূল 2x হয়ে গেছে। দেন তাহলে আমরা এখান থেকে ইন্টারেস্ট বা সুদটা কিভাবে করব? শববৃদ্ধি মূল থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা মূলধনকে বিয়োগ করে দিলাম। তো শববৃদ্ধি মূল থেকে মূলধন বাদ যদি চলে যায় তখন আমাদের যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। তো আমরা দেখে নিই একটু। এখানে আমরা লিখে নিচ্ছি দুয়ের প্রবলেম। মনে করি মূলধন x টাকা, তাহলে 20 বছরে কি বলেছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে 20 বছরে আমরা কি পাচ্ছি? এটা সুদে আসলে বা শববৃদ্ধি মূল। সুদে আসলে বা শববৃদ্ধি মূল একই দাম। তাহলে সুদে আসলে আমরা কত পেয়ে যাচ্ছি? 2x টাকা। যেহেতু বলেছে দ্বিগুণ হবে, তাই 2x টাকা। তাহলে 20 বছরে সুদ কত হবে? 20 বছরে সুদ হবে 2x - x সমান হচ্ছে x টাকা। অবশ্যই একটা সেকশন আমাদের এখানে আরেকটু ধরে নিতে হবে। মনে করি মূলধন x টাকা আর সময়টাকে আমরা কত ধরে নেব? ও সময় t বছর, এটাকে আমাকে ধরে নিতে হচ্ছে। মূলধন x টাকা আর সময় t বছর, কারণ সময় তো বলে দিয়েছে। আমরা ধরে নেব যেটা হচ্ছে সুদের হার কত পার্সেন্ট, সুদের হার আর পার্সেন্ট, সুদের হার আর পার্সেন্ট, এটাকে আমি ধরে নিলাম। তাহলে এইখান থেকে আমাদের কি আসছে? শর্তানুসারে তাহলে আমাদের সুদের হারটা বের করতে হবে। শর্তানুসারে মূলধন x আর সুদের হার হচ্ছে r, আর সময় বলে দিয়েছে 20 বছর বাই 100 যেমন ছিল, আর ওদিকেও হচ্ছে x, কারণ x টা হচ্ছে আমাদের সুদ ক্যালকুলেট হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? x দেখো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে বোথ সাইড থেকে। তাহলে r আমরা কি বলতে পারি? 100/20 মানে হচ্ছে 5। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো? রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেল 5%। রেট অফ ইন্টারেস্ট কত বেরিয়ে গেল? রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাচ্ছে 5%। তো এইবারে বলেছে কত বছরে 3 গুণ হবে। তাহলে কি সময়টা এই ক্ষেত্রে বের করতে হবে। মানে আমরা 8টা পেয়ে গেছি, তাহলে এবার কত বছরে 3 গুণ হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে মূলধন ধরার কোনো জায়গা নেই বা দরকার নেই, কারণ মূলধন আমাদের কোনো কাজে লাগছে না। তাহলে আমরা কি করছি? আমরা এখান থেকে মনে করি t বছরে 3 গুণ হবে, এটা আমি মনে করে নিলাম। মনে করি কি t বছরে 3 গুণ হবে। তাহলে এই পর্যন্ত প্রবলেম যেটা দেখলাম সেটা একটু বুঝে নাও। কি আমরা মূলধন x টাকা ধরে নিয়েছি, সুদের হার r% ধরে নিয়েছি। 20 বছরে সুদে আসলে যেহেতু বলেছে দ্বিগুণ হবে, তাহলে সুদে আসলে 2x মানে শববৃদ্ধি মূল 2x। তাহলে 20 বছরের সুদ কি হবে? 2x - x। যেহেতু মূলধন x টাকা, তাহলে x টাকা বেরিয়ে গেল এখানে। এবার শর্তানুসারে করে আমরা দুটোকে ইকুয়াল করে দিচ্ছি, কারণ এটা হচ্ছে সুদের ক্যালকুলেশন আর এটাই হচ্ছে সুদ i। তো এখান থেকে ক্যালকুলেট করে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত বেরিয়ে গেছে? 5% রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেছে। এবার বলছি কি মনে করি t বছরে 3 গুণ হবে। যেহেতু বলেছে কি না t বছরে একই সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে মূলধনটা, তাহলে মনে করি t বছরে 3 গুণ হবে। তো এইবারে আমরা উপরের পোরশনে একটু চলে যাব। তো উপরের পোরশনটা একটু মুছে দিচ্ছি, তোমরা ভিডিও পজ করে লিখে নিতে পারো এই প্রবলেমটা। তাহলে এইখান থেকে আমরা মনে করেছি t বছরে 3 গুণ হবে। তাহলে t বছরে সুদে আসলে কত হবে? x টাকা, সুদে আসলে হয়ে যাবে কি 3x টাকা। তাহলে t বছরে সুদ কত হবে? তাহলে 3x - x = 2x টাকা। 3x - x = 2x টাকা। তাহলে এবার আমরা কি লাগিয়ে দেব এখানে? এবারে লাগিয়ে দেব শর্তানুসারে কি হবে? তাহলে x ইনটু সময়টা বলে দিয়েছে t, রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে গেছি 5%, আর এদিকে সময় হচ্ছে t/100 আর ইকুয়ালস টু হচ্ছে 2x।
তো এইরকম একটা ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে x x দেখো জেনারেলি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে t = 2 * 100/5, তাহলে 5 দিয়ে এটা কাটলে 20, তাহলে 40 ইয়ার, মানে 40 বছরে কি হয়ে যাচ্ছে, 40 বছরে আমাদের এই ইকুয়েশনটা কিন্তু সাবস্টিটিউট হচ্ছে, 40 বছরে আমরা এই লেভেলে পৌঁছে দিতে পারছি। মানে কি 3 এর দাগে c এরটা হচ্ছে आंसर, 3 এর দাগে সরি 2 এর দাগে c এরটা হচ্ছে आंसर। এটা 2 এর প্রবলেম চলছে, তো 2 এর প্রবলেমে আমাদের आंसर হচ্ছে c, মানে অপশন c। এখানে অপশন c বলে দিয়েছে 40 বছর। তাহলে প্রথম যে প্রবলেম হয়েছিল তাতে আমরা পেয়েছিলাম 1 এর দাগের অপশন c, 2 এর যে প্রবলেম হলো তাতে আমরা পেয়ে গেলাম কি অপশন c, মানে 40 বছরে টাকাটা 3 গুণ হয়ে যাচ্ছে। ওকে, আশা করছি তোমরা প্রবলেমটা বুঝেছো। তো চলে যাবো আমাদের নেক্সট প্রবলেম। তো চলে আসছে আমাদের 3 নম্বর প্রবলেমে। আমাদের দুটো প্রবলেম হয়ে গেল অলরেডি। কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? কোন মূলধন বলেছে 10 বছরে দ্বিগুণ হচ্ছে। এই প্রবলেমটা ঠিক আগের প্রবলেমের মতোই, মানে ইজি প্রবলেম। আগেরটার থেকে আমরা বলে দিয়েছিলাম যে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ যাই বলে দিক না কেন, আমরা কি করে দেবো, সুদে আসলে আমরা সেটা লিখে দেবো, তার থেকে মূলধন বাদ দিয়ে দেবো, ব্যাস সুদ বেরিয়ে আসবে। বোঝা গেল কি দ্বিগুণ হলো মানে কি সুদটা কিন্তু দ্বিগুণ নয়, এটা হচ্ছে সবৃদ্ধি মূল দ্বিগুণ বা সুদে আসলে দ্বিগুণ। তাই সবসময় আমরা কি লিখবো, সুদে আসলে 2x বা 3x, 3 গুণ, 4 গুণ, 4x যাই বলুন না কেন, তারপরে কি সেখান থেকে আমরা মূলধনটাকে বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের সুদটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে বলে দিয়েছে কি কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তো চলে আসবে আমাদের প্রবলেমে। মনে করি মূলধনকে আমরা ধরে নিচ্ছি কত টাকা, কি মূলধনকে আমরা ধরে নিচ্ছি x টাকা ও সুদের হার ধরে নিচ্ছি কি r%। মূলধন ধরে নিচ্ছি x টাকা, সুদের হার কত হচ্ছে r%। এবারে এখান থেকে আমরা চলে আসছি কি বলেছে কি 10 বছরে দ্বিগুণ হবে। তাহলে 10 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে 10 বছরে আমরা সুদে আসলে পাচ্ছি, সুদে আসলে পাচ্ছি কত টাকা, 2x টাকা। 10 বছরে আমরা সুদে আসলে কত পেয়ে যাচ্ছি, 2x টাকা। অতএব 10 বছরে সুদ 2x - x = x টাকা। অতএব এখান থেকে আমরা যদি শর্তানুসারে লাগিয়ে দিই, এখান থেকে যদি আমরা শর্তানুসারে লাগিয়ে দিই তাহলে কি পাবো আমরা, x * r আমরা ধরে নিয়েছি, আর t হচ্ছে 10 বছর বাই 100 কি ইন্টারেস্ট x। এবার দেখো একদম জেনারেল ইকুয়েশন, x x ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে r আমরা কি পাবো 100/10, মানে এটা কত 10 ইয়ার। তাহলে obviously আমাদের রেট অফ ইন্টারেস্ট বলেছে, তাহলে 10 ইয়ার নয় 10%। তাহলে আমাদের অপশন কোনটা হচ্ছে 3 এর দাগের বি। আমাদের অপশন হচ্ছে 3 এর দাগের এটা আমাদের 3 এর কোশ্চেন, 3 এর দাগের বি অপশন 10%। আর আমাদের হয়ে যাচ্ছে কত, আর আমাদের হয়ে যাচ্ছে 10%। তাহলে বুঝেছো আগে যে প্রবলেমটা ছিল ওখানে দুটো স্টেজ ছিল, এই প্রবলেমটা কি সিঙ্গেল স্টেজে আমাদের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। কি করছি, মূলধন x হচ্ছে, সুদের হার r ধরে নিচ্ছি, বাকি ক্যালকুলেশন করছি, প্রোগ্রাম শেষ। এখানে প্রবলেম হয়ে গেল কমপ্লিট, তোমরা নাম্বার পেয়ে গেলে, পরীক্ষায় পাস করে গেলে, মিটে গেল। তো আমার 3টে প্রবলেম হয়ে গেছে অলরেডি। আমরা চলে আসছি আমাদের 4 নম্বর প্রবলেমে। দেখো প্রবলেম তোমাদের স্ক্রিনে চলেই এসেছে। এখানে কি বলেছে, x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের x বছরে সুদ হয় কত, x টাকা। তাহলে মূলধনের পরিমাণ কত এটা আমাদের বলে দিয়েছে, মজার প্রবলেম। তো চলে আসছি আমরা কি লিখে নেব এখানে, এখানে কিন্তু আমরা লিখে নেব না, মনে করি মূলধনের পরিমাণ x টাকা, কারণ ওখানে সবগুলো ডিজিট যেহেতু x দিয়েছে। তাহলে আমরা এখানে কি লিখছি, মনে করি মূলধন p টাকা। একদম জেনারেল ফরম্যাট ধরে নাও, মূলধন p টাকা মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, ঠিক আছে। এবারে এখানে সুদের হার কত বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে x%। সুদের হার বলে দিয়েছে x%, সময়ও বলে দিয়েছে x, আর সুদটাও বলে দিয়েছে x। সময় বলে দিয়েছে x আর সুদ কত বলে দিয়েছে, সুদ বলে দিয়েছে x। তাহলে এখান থেকে আমাদের p বের করতে হবে, এখান থেকে p বের করতে হবে। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, এটা শর্তানুসারে আমরা লিখতে পারি
p into x by 100 equals to x। কারণ কি p আর t প্রিন্সিপাল অ্যামাউন্ট, রেট অফ ইন্টারেস্ট আর টাইম, মূলধন সুদের হার সময়, আর এটা কি সুদ, i equals to p active by 100 আমরা জানি তো ফর্মুলা। তো এখান থেকে দেখো একটা x এমনি জেনারেলি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে p equals to কি বেরোচ্ছে, p equals to বেরোচ্ছে এখানে 100 by x, p equals to কি বেরিয়ে যাচ্ছে তাহলে 100 by x। তাহলে আমাদের কোন অপশনটা হচ্ছে, আমাদের অপশন হচ্ছে সি। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে 4 নম্বর প্রবলেমে রাইট আনসার, 4 নম্বর প্রবলেমে রাইট আনসার অপশন সি। অপশন সি হচ্ছে 100 by x। 4 নম্বর প্রবলেমে রাইট আনসার অপশন সি 100 by x। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। দেখো এখান থেকে দেখো জেনারেল ক্যালকুলেশন x ক্যান্সেল আউট হচ্ছে, 100 এখানে যাচ্ছে, x নিচে চলে যাচ্ছে, তাহলে জেনারেল কি হয়ে যাচ্ছে 100 by x। এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে মূলধনের পরিমাণ কত, মূলধনের পরিমাণ p equals to 100 by x। চলো ক্যালকুলেশন কমপ্লিট। এত ইজি প্রবলেম কিন্তু এক্সামেও থাকবে, যে প্রবলেমগুলোকে দেখলে কিন্তু ঘাবড়ে গেলে হবে না, প্রবলেমগুলোকে দেখতে হবে, বুঝতে হবে। আর তোমরা অলরেডি একাডেমিক গাইডেন্স থেকে শিখে গেছো প্রবলেম, সুতরাং এই জাতীয় প্রবলেম কিন্তু কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো ইজিলি ক্যালকুলেশন করো এবং পরীক্ষায় ভালো মার্কস পাও। চলো চলে আসছে আমাদের নেক্সট প্রবলেমে। ওকে, তো চলে আসছে আমাদের 5 নম্বর প্রবলেমে। দেখো 5 নম্বর প্রবলেম তোমাদের স্ক্রিনে চলে আসছে, বুঝতে পারছো তো যেগুলো করাচ্ছি? যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আর যদি ভালো লাগে তাহলেও কমেন্টে জানাও, এবং অবশ্যই লাইক আর শেয়ারটা করতে ভুলবে না। চলে আসছে আমাদের 5 নম্বর প্রবলেমে। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে মোট সুদ কি হয় PNR বাই 25 টাকা। তাহলে মূলধনের পরিমাণ কত? তাহলে আমাদের এখানে কি করতে হবে, ধরে নিতে হবে x টাকা। চলো মনে করি মূলধন x টাকা, মনে করি আমরা মূলধন কত টাকা, x টাকা ধরে নিলাম। এবারে সুদের হার কত বলেছে, সুদের হার বলেছে 8%। তাহলে সুদের হার 8%। আর কি বলে দিয়েছে, আর বলেছে কি সময় n বছর, সময় ইকুয়ালস টু n বছর। সময় কত বলে দিয়েছে n বছর। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি শর্ট অনুসারে লাগাচ্ছি, আমাদের কি p আর t বাই 100। তো তাহলে x, p হচ্ছে x, r হচ্ছে r, আর t হচ্ছে n বাই 100। আর এদিকে কি বলে দিয়েছে, এদিকে বইতে আমাদের ডেটা দিয়ে দিয়েছে হচ্ছে PNR বাই 25। এখানে ডেটা আমাদের দিয়ে দিয়েছে কি সূত্রটা বলে দিয়েছে PNR বাই 25। তাহলে এখান থেকে দেখো r আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, n ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কারণ ইকুয়ালে আছে। দেখো r এখান থেকে r ক্যান্সেল আউট হচ্ছে, n এখান থেকে n ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে ওখানে কি থাকছে, অতএব x সমান তাহলে কি হবে p ইনটু 100 বাই 25, আর 25 দিয়ে কাটলে 4, তাহলে 4p। তাহলে x ইকুয়ালস টু 4p। দেখো এখানে অপশন আছে কিনা, x ইকুয়ালস টু 4p। তাহলে 5 এর অপশন হচ্ছে b। তাহলে অপশন 5 এর অপশন হচ্ছে b। b হচ্ছে মূলধন 4p টাকা। তাহলে আমাদের आंसर বেরিয়ে এলো, একদম ইজিলি आंसर বেরিয়ে এলো। শর্ট কোশ্চেন, এর থেকে বড় বড় দরকার নেই। একদম দেখো জেনারেল ফরম্যাট আমি এনেছি, ইজিলি আমাদের आंसर কত বেরিয়ে চলে আসছে 4p টাকা। যদি ঠিকঠাক ভাবে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করতে পারো তাহলে পাটিগণিতে নাম্বার পাওয়াটা কিন্তু সবচেয়ে ইজি। পাটিগণিতে নাম্বার পাওয়াটা যদি সবচেয়ে ইজি, কেন কি এখানে স্টেপ বাই স্টেপ তুমি যদি ক্যালকুলেশনটা ঠিকঠাক করে দিতে পারো তাহলে आंसर একদম প্রমিনেন্ট আসবে, आंसर কোনো ভুল আসবে না। তো চলে আসছে আমাদের নেক্সট প্রবলেমে। আশা করছি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরে গেছো। ওকে, তো এর সমস্ত প্রবলেম আমাদের কমপ্লিট হয়ে গেছে। 21 এর বি এর প্রবলেমে আসছি। এখানে টিকটক করে দেখানোর মতো প্রবলেম সেরকম কিছু নেই। বলেছে বি এর একটা বলেছে কি যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। এটা সত্য না মিথ্যা, ট্রু না ফলস লিখতে বলেছে। তাহলে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি বলা হয় অধমর্ণ, আর যে টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমর্ণ। ঠিক আছে, এটা মনে রাখবে, যে ধার দেয় সে হচ্ছে উত্তমর্ণ, আর যাকে টাকা ধার দিচ্ছে সে হচ্ছে অধমর্ণ। মানে যে প্রোভাইডার, যে টাকা ধার দিচ্ছে সে হচ্ছে উত্তমর্ণ, আর যে রিসিভার বা ধার নিচ্ছে সে হচ্ছে অধমর্ণ।
উত্তমবর্ণ আর অধমবর্ণ, এটা মনে রাখবে। যে প্রোভাইডার টাকা ধার দিচ্ছে সে উত্তমবর্ণ, আর যে ধার নিচ্ছে সে কি অধমবর্ণ। তাহলে এখানে ডেফিনেটলি এটা একদমই সত্যি। তো এটা হয়ে গেল আমাদের বি এর 1 নম্বর প্রবলেম, সত্য না মিথ্যা। এরপরে চলে আসবো আমাদের বি এর 2 নম্বর প্রবলেমে। তো চলে আসছে আমাদের বি এর 2 নম্বর প্রবলেমে। এখানে বলেছে কি আসল ও শতকরা বার্ষিক সুদের হার একই হলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে, মানে কি ব্যস্তানুপাতে থাকে। তো আমরা একটা ইকুয়েশন একটু দেখে নিই। আমরা একটা ইকুয়েশন দেখে নিই। আমরা কি জানি i ইকুয়ালস টু কি জানি PRT বাই 100। আমরা ইকুয়েশনে কি জানি i ইকুয়ালস টু PRT বাই 100, i ইকুয়ালস টু PRT বাই 100। এখানে কি বলেছে, এখানে বলেছে p ও যায় r ও তাই, p ও যা r ও তাই। যদি তাও হয় আমরা দুটোকেই ধরে নিলাম p r, এটা দুটোকেই ধরে নিলাম x। তাহলে যদি তাই হয় তাহলে x into t বাই 100, আর এখানে তাহলে হয়ে যাচ্ছে কি x স্কয়ার t বাই 100। যদি তাও হয় তাহলেও কি t আর i কি এসে যাচ্ছে, t আর i কিন্তু সমানুপাতে যাচ্ছে, মানে t বাড়লে i ও বাড়বে। ঠিক আছে, t কখনোই কিন্তু i এর সঙ্গে ব্যস্তানুপাতে হতে পারে না, মানে সময় সর্বদাই সুদের সঙ্গে সমানুপাতে থাকবে, কখনোই কিন্তু ব্যস্তানুপাতে হবে না। যদি ব্যস্তানুপাতে হয়ে যায় তাহলে কি হবে, সময় যত বাড়বে সুদ কিন্তু কমতে থাকবে। তাহলে সময় কিন্তু ডেফিনেটলি সুদের সঙ্গে সমানুপাতে আছে। তাহলে 2 নম্বরের স্টেটমেন্টটা কিন্তু মিথ্যা। তাহলে 2 নম্বরের যে স্টেটমেন্ট সেটা কিন্তু মিথ্যা বা ফলস স্টেটমেন্ট। 2 নম্বরের স্টেটমেন্টটা কিন্তু ফলস স্টেটমেন্ট ডেফিনেটলি, যেহেতু সময় সুদের সঙ্গে সর্বদাই সমানুপাতে রয়েছে। হয়ে গেল আমাদের এই প্রবলেম। চলে আসছে আমাদের নেক্সট প্রবলেমে। ওকে, তো চলে আসছে আমাদের সি এর প্রবলেমে। বি এর প্রবলেম কমপ্লিট হয়ে গেল, চলে আসছে আমরা সি এর প্রবলেমে। সি এর 1 নম্বরের প্রবলেমটার আনসার এর আগেই আমরা পেয়ে গেছি। দেখো বলেছে কি, কোশ্চেনটা বলছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে, যে ব্যক্তি টাকা তাকে ধার দেন তাহলে তাকে কি বলে, উত্তমবর্ণ বলে। এটা আমরা এর আগে দেখে নিয়েছি। তাহলে যে ব্যক্তি টাকা ধার দেন সে উত্তমবর্ণ, আর যাকে টাকা ধার দিচ্ছে সে হচ্ছে অধমবর্ণ। এবারে আসছে আমাদের 2 নম্বর প্রবলেম। বলছে বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার t বছরের সুদ আসল কত হবে। এখানে 2p প্লাস দিয়ে ডাস দিয়ে, মানে আমাদের কোনটা বার করতে হবে, আমাদের অনলি ইন্টারেস্টটা বের করতে হবে। তাহলে আমরা ইন্টারেস্টটা কি পাবো, এখানে আমরা জানি একদম শর্টকাটে, আমরা জানি কি PRT বাই 100, আমরা জানি হচ্ছে PRT বাই 100। যেখানে p কত বলে দিয়েছে, এখানে p বলে দিয়েছে 2p টাকা, p বলে দিয়েছে কি 2p। আর এখানে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে r/2। তাহলে রেট অফ ইন্টারেস্ট এখানে r/2, আর সময়টা কত বলে দিয়েছে, সময়টা বলে দিয়েছে t বছর, সময় বলে দিয়েছে t বছর। তাহলে বাই 100 করে দিলাম। তো এখান থেকে ক্যালকুলেশনটা দেখে নাও। এখান থেকে p মানে 2p r t বাই 100 2। তাহলে 2 কেন, এই 2টা নিচে চলে আসছে, 2 কেটে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি, আমরা পেয়ে যাচ্ছি PRT বাই 100। আমরা কি পেয়ে যাচ্ছি, PRT বাই 100। তাহলে আমাদের ফাইনাল আনসার কি হয়ে যাবে, ফাইনাল আনসার হয়ে যাবে 2p প্লাস PRT বাই 100। আমাদের এই শূন্যস্থানটাই কিন্তু দেখাতে বলেছে আনসারে 2p, আর এখানে শূন্যস্থান দিয়েছিল, তো আমাদের ইন্টারেস্টটা বের করতে হতো। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের ইন্টারেস্ট পোরশন PRT বাই 100। তো চলে আসছে আমাদের নেক্সট প্রবলেমে। ওকে, তো চলে আসছে আমাদের 3 নম্বর প্রবলেমে। দুটো প্রবলেম আমাদের কমপ্লিট হয়ে গেছে। 3 নম্বর প্রবলেমে আসছি। দেখো স্ক্রিনে চলে আসছে প্রবলেম। বলছে 1 বছরের সুদ ও আসলের আসল আর সুদ আসলের অনুপাত 8:9। ভালোভাবে কোশ্চেনটা দেখবে। আসল আর সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত, বার্ষিক সরল সুদের হার আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা কি করছি, আমরা লিখি, মনে করি যেহেতু বলে দিয়েছে যেহেতু আমাদের বলে দিয়েছে আসল আর সুদ আসলের অনুপাত 8:9, তাহলে আমরা আসলকে ধরে নিচ্ছি 8x টাকা, সুদ আসল 9x টাকা, যেহেতু 8:9 বলেছে। আর সুদের হার বের করতে বলেছে, তো সুদের হারটাকে আমরা ধরে নিচ্ছি r%। সুদের হারটাকে আমরা কত ধরে নিচ্ছি, r%। তাহলে আসল 8x আর সুদ আসল 9x। তাহলে ডেফিনেটলি এখান থেকে আমরা সুদ ক্যালকুলেট করতে পারছি। সুদ আমাদের তাহলে কত হবে, সুদ আমাদের হবে 9x - 8x।
ইকুয়ালস টু x টাকা। তাহলে একদম কি চাপিয়ে দেবো, ডিরেক্ট শর্তানুসারে চাপিয়ে দেবো। তাহলে শর্তানুসারে I equals to P active by 100, সেই ইকুয়েশন অনুযায়ী আমরা P active by 100 বসাচ্ছি। দেখো P 8x আর ধরে নিয়েছি T বলে দিয়েছে 1 বছর, তাহলে বসিয়ে দাও বাই 100। আর এদিকেও কি, এদিকেও ইন্টারেস্ট হচ্ছে x টাকা, তাহলে P RT by 100 equals to x, P RT by 100 equals to হচ্ছে x। তাহলে এখান থেকে দেখো x আর x জেনারেলি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আর এখান থেকে আমরা কত পাচ্ছি 100 by 8। এখান থেকে যদি আমরা কাটি 4 2 এ 8, 4 25 সমান 100, তাহলে 25/2, 25/2 সমান হচ্ছে 12.12%। তাহলে আমাদের आंसर কত বেরিয়ে গেল, আমাদের রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেল কত, রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেল আমাদের 12.12%। বোঝা গেল কি? মনে করে তাহলে কি আসল আর সুদ আমরা ধরে নিয়েছি, যেহেতু অনুপাত বলে দিয়েছে। এই জাতীয় বড় কোশ্চেন আসতে পারে অনেক সময়। তো সুদের পার্সেন্ট, সুদ তাহলে আমরা বেরিয়েছি সুদ আসল মাইনাস আর আসল ইন্টারেস্ট, তাহলে সুদ কি হবে, ডেফিনেটলি সুদ আসল মাইনাস আসল, তাহলে সেখান থেকে সুদ বেরিয়েছে শর্ত অনুসারে 8x * r * 1/100 = x। এই জেনারেল ইকুয়েশন যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন বেরিয়েছে, রেট অফ ইন্টারেস্ট বেরিয়েছে। রেট অফ ইন্টারেস্ট আমাদের কত বেরোচ্ছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট আমাদের বেরোচ্ছে 12.12%। তাহলে এইভাবে আমরা জেনারেলি একটা ক্যালকুলেশন কিন্তু করে ফেলতে পারছি একদম ইজিলি, এবং এই ছোট্ট ক্যালকুলেশনটা করে কিন্তু তোমরা এক্সামে ভালো মার্কস কিন্তু ক্যারি করতে পারো। ওকে, তো চলে আসছে আমাদের নেক্সট প্রবলেম। ওকে, তো এতক্ষণ আমরা দেখছিলাম 21 এর বিভিন্ন প্রবলেমস, একদম শর্ট কোশ্চেন। এবার চলে আসছে আমাদের 22 এর প্রবলেমে। তো 22 এর থেকে 1 নম্বর প্রবলেমে আসছি। দেখো আমাদের স্ক্রিনে প্রবলেম চলে আসছে, বলছে কোন মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে ধরে নিতে হবে যে মূলধনটাকে x আর সময়টাকে কত বছরে বলে দিয়েছে, তাহলে সময়টাকে t। তাহলে 22 এর 1 এর প্রবলেমে আসছি। মনে করি মূলধন ইকুয়ালস টু x টাকা ও সময় ইকুয়ালস টু t বছর। তাহলে t বছরে বলেছে দ্বিগুণ হবে, t বছরে দ্বিগুণ হবে মানে কি, t বছরে সুদে আসলে, t বছরে কি, t বছরে সুদে আসলে টাকাটা কত হয়ে যাবে, x টাকাটা হয়ে যাবে কি, t বছরে সুদে আসলে x টাকাটা হয়ে যাবে 2x টাকা। তাহলে সুদে আসলে 2x টাকা, মূলধন x টাকা, এখান থেকে আমরা ইজিলি সুদ ক্যালকুলেট করতে পারি। তাহলে সুদ হচ্ছে 2x - x = x টাকা। এই জেনারেল কনসেপ্টটা মাথায় যদি রেখে দাও তাহলে এই রকমই অনেকগুলো প্রবলেম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে আমরা চলে আসছি ডাইরেক্ট শর্তানুসারে p একটি বসিয়ে দাও x, r হচ্ছে কত, r বলে দিয়েছে আমাদের 6.14 মানে 6.14 মানে 4 6 24 25/4, 25/4 ইনটু আর t টা কত, t টা আমরা ধরে নিয়েছি ইকুয়াল বাই 100 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে x, ইকুয়ালস টু হচ্ছে x, কারণ এখানে শুধু আমাদের বেরিয়ে গেছে x। তাহলে এই জেনারেল ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা আরেকটা লিটারালি দেখো x x ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আরেকটা হতে পারে কি 25 ইনটু t বাই 100 ইনটু 4 ইকুয়ালস টু 1, और t ইকুয়ালস টু 100 ইনটু 4 বাই 25। তাহলে 25 দিয়ে কাটলে 4, তাহলে 4 4 হয়ে যাচ্ছে কত 16। তাহলে আমাদের সময়টা কত, সময়টা হচ্ছে 16 বছর। আগেও বলেছি এখনো বলছি, কখনোই কিন্তু ইকুয়েশনের মধ্যে এরকম কাটাকুটি করবে না। আমি শুধুমাত্র তোমাদের ক্যালকুলেশনটা দেখানোর জন্য এখানে কেটে দেখাচ্ছি, কিন্তু কখনোই ইকুয়েশনের মধ্যে এরকম কাটাকুটি করবে না, কারণ এটা নিয়ম নয়। তোমাদের যদি ক্যালকুলেশন করতে হয় তোমরা রাফে গিয়ে ক্যালকুলেশন করো, এখানে এসে শুধুমাত্র আনসারটা বসিয়ে দাও। আর আনসারের পাশেও এইখানেও কোনো একক এরকম বসাবে না, আমরা শুধুমাত্র কিন্তু তোমাদের দেখানোর জন্য করছি। যখন আনসার লিখবে তখনই কিন্তু একক বসাবে, t ইকুয়ালস টু শুধু লিখে দেবে 16, আর যখন আনসার লিখবে তখন লিখবে সময় 16 বছর। বোঝা গেছে কি, ইকুয়েশনের মধ্যে এরকম ক্যালকুলেশন বা একক কিন্তু লিখবে না, এটা শুধু তোমাদের দেখানোর জন্য কিন্তু লেখা হচ্ছে। বোঝা গেছে? যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রবলেমে। চলে আসছে আমাদের নেক্সট প্রবলেমে, বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়, অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। ঠিক আছে,
তো মূলধনের পরিমাণটা নির্ণয় করতে বলেছে, তাহলে মনে করি এখানে মূলধনের পরিমাণ x টাকা আমি ধরে নিচ্ছি। তাহলে মূলধন কি ধরে নিচ্ছি আমি, মনে করি মূলধন x টাকা, ঠিক আছে, মনে করি মূলধন x টাকা, ভালো কথা। তাহলে সুদের হার চেঞ্জ হচ্ছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের সুদের হার কত, প্রথম ক্ষেত্রে সুদের হার 4%। প্রথম ক্ষেত্রে সুদের হার কত বলে দিয়েছে, প্রথম ক্ষেত্রে সুদের হার বলেছে 4%। তাহলে অতএব সুদ কত হবে, তাহলে x * 4, বার্ষিক আয় বলে দিয়েছে, মানে অবশ্যই ইয়ারটা হচ্ছে 1/100, তাহলে 4 দিয়ে কাটলে 4 × 25 = 100। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, x/25 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার 3/3/4%, 3/3/4%। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 3 × 4 = 12, 12 আর 3 = 15, আমরা কত পেয়ে যাচ্ছি, তাহলে 3 × 4 = 12 আর 3 = 15/4, 15/4%। অতএব এখান থেকে সুদ কত বের হচ্ছে, এখান থেকে সেই PRT/100 বসিয়ে দাও, x * 15/4 * 1/100। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি x * 15/100 * 4, তাহলে 5 × 3 = 15, 5 × 20 = 100, তাহলে 3x/80, 3x/80। তো এইরকম একটা জেনারেল ফরম্যাট আমরা পেয়ে যাচ্ছি 3x/80 টাকা। তাহলে এইখান থেকে চলে আসছি আমরা কি, এইখান থেকে চলে আসছি আমরা শর্তানুসারে, এখান থেকে চলে আসছি শর্তানুসারে। প্রথমটা হচ্ছে x/25 টাকা মাইনাস 3x/80 টাকা সমান কি, সমান এখানে বলে দিয়েছে 60 টাকা আয় কম হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কত, 60, এটা হয়ে যাচ্ছে আমাদের 60। তাহলে 25 আর 80 এখানে তোমরা লসাগু করে নাও, 25 আর 80 লসাগু, 25 আর 80 লসাগু কি যাবে, হ্যাঁ যাবে। তাহলে 5 দিয়ে যাও, 5 × 5 = 25, 5 × 16 = 80, 5 × 5 = 25, 5 × 16 = 80, দেখে নাও। তো এখান থেকে আমাদের লসাগু কত আসছে, তাহলে 5 × 16 = 80, 80 কে 5 দিয়ে গুণ করলে 400, তাহলে আমাদের লসাগু চলে আসছে কত, 400। এটা কত আসছে, তাহলে 25 দিয়ে গেলে এটা হয়ে যাচ্ছে 16x, আর এটা আসছে আমার কত, এটা আসছে আমার 80 আছে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 5 মাল্টিপল, তাহলে এখানে হয়ে যাচ্ছে 15x = 60, আর 16x - 15x মানে কি, x/400, और x কত, x হচ্ছে 60 * 400, 60 * 400, সরি 4000 না, 60 * 400, যেহেতু এটা 16 - 15 1 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমাদের आंसर কত বেরিয়ে আসছে, 4 × 6 = 24, 24,000 রুপিস, 24,000 রুপিস। তাহলে আমাদের মূলধনটা কত বেরিয়ে যাচ্ছে, 24,000 টাকা। আমাদের মূলধন কত বের হচ্ছে, তাহলে 24,000 টাকা আমাদের মূলধন বেরিয়ে যাচ্ছে 24,000 টাকা। তাহলে এই হয়ে গেল আমাদের জেনারেল ক্যালকুলেশন। কি করলাম, একদম ইজি সেটা, মূলধন x ধরে নাও, সুদের হার একবার 4% ধরে ইন্টারেস্ট ক্যালকুলেট করো, একবার 3/3/4% ধরে ইন্টারেস্ট ক্যালকুলেট করো, তারপর দুটোকে ইকুয়াল করে, যেহেতু এখানে এটা গিভেন, এটা কোশ্চেনের গিভেন, এটা সেটার সঙ্গে আমরা ইকুয়াল করে দিলাম এবং আমাদের आंसर কি বেরিয়ে এলো। বোঝা গেছে আই থিং। তো চলে আসছে আমাদের নেক্সট প্রবলেমে। তো চলে আসছি আমাদের 3 নম্বর প্রবলেমে। বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে, এখানে সুদের হারটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা অবশ্যই কি ধরে নেব, আমরা অবশ্যই ধরে নেব, মনে করি, এটা চলে যাচ্ছে আমাদের 3 নম্বর প্রবলেম। মনে করি মূলধন x টাকা, আর কি ধরে নিচ্ছি সুদের হার
আর পার্সেন্ট, আমি ধরে নিচ্ছি সুদের হার আর পার্সেন্ট, এটাকে আমি ধরে নিলাম। এইবারে তাহলে এখান থেকে আমি কি ক্যালকুলেট করব, এখান থেকে আমি ক্যালকুলেট করব হচ্ছে জেনারেল ইন্টারেস্ট। তাহলে এখানে সময়টা বলে দিয়েছে 4 বছর, তাহলে 4 বছরে সুদ, 4 বছরের সুদ কত তাহলে হবে, PRT/100 বসাও, x r 4, x r 4/100, এটাই হয়ে গেল আমাদের 4 বছরের সুদ 25। তাহলে এখানে কি হয়ে গেল আমাদের xr/25, xr/25, এটা হয়ে যাচ্ছে আমাদের 4 বছরের ইন্টারেস্ট। এইবারে চলে আসছি আমাদের প্রশ্নানুসারে, শর্তানুসারে নয় কিন্তু এটা প্রশ্নানুসারে 4 বছরের সুদ একটা বলে দিয়েছে। প্রশ্নানুসারে 4 বছরের সুদ কত হবে বলেছে, আসলের 8 এর 5 অংশ। তাহলে প্রশ্নানুসারে 4 বছরের সুদ কি হচ্ছে, আসল ইনটু 8 এর 25 সমান হচ্ছে 8x/25 টাকা। তাহলে 8x/25 টাকা, এটা হয়ে যাচ্ছে কি আমাদের 4 বছরের সুদ। কোন রেসপেক্টে 4 বছরের সুদ, প্রশ্নানুসারে। তাহলে এখান থেকে আর কোনো কাজ আমাদের বাকি নেই, তাহলে এখানে বসিয়ে দাও শর্তানুসারে। শর্তানুসারে xr/25, এটা ইকুয়াল কার হবে 8x/25। তাহলে 25 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখান থেকে দেখতেই পাচ্ছ x এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে জেনারেলি আমি এখান থেকে কি লিখে দিতে পারি, রেট অফ ইন্টারেস্ট 8%। চলো ক্যালকুলেশন শেষ। ইজিলি যদি আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করি, একদম ইজি প্রসেসে দেখো ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, এবং এই সব প্রবলেম কিন্তু কোনো রকম ভুল হওয়ার চান্স নেই। আশা করছি তোমরা বুঝে গেছো। চলে যাবো আমাদের নেক্সট প্রবলেমে। ওকে, তো চলে আসছে আমাদের 4 নম্বর প্রবলেম নিয়ে। বলছে শতকরা বার্ষিক সরল সুদের হারে সরাসরি হার কত হলে কোন টাকা 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে কোশ্চেনটা দেখো। বলছে সুদের হার কত হলে 10 বছরের সুদটা হবে কি, আগেরটা কি ছিল, আসলে 8/5 অংশ, কিন্তু এক্ষেত্রে কি বলেছে, সুদ আসলে 2/5 অংশ হবে। তাহলে আমরা চলে আসছি আমাদের প্রবলেম নিয়ে। বলছে কি এখানে মনে করি মূলধন x টাকা, মনে করছি কি মূলধন x টাকা, সুদের হার ধরে নিচ্ছি r%, মূলধন x টাকা ও সুদের হার ধরে নিচ্ছি r%। তাহলে কত বছর বলেছে, 10 বছর বলে দিয়েছে। তাহলে ডেফিনেটলি 10 বছরের সুদ, 10 বছরের সুদ কত হবে, 10 বছরের সুদ হবে PRT/100, লাগিয়ে দাও x r 10/100, 10 দিয়ে এটা কাটলাম, তাহলে xr/10, তাহলে এখানে কেটে গেছে একটা, তাহলে xr/10 টাকা। তাহলে এটা হয়ে গেল আমাদের 10 বছরের সুদ। তাহলে 10 বছরের সুদ আসল কত হবে, 10 বছরের সুদ আসল, 10 বছরের সুদ আসল, তাহলে কি হবে, আসলের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে x প্লাস xr/10, তাহলে এখান থেকে টাকা, এখান থেকে আমি x কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 প্লাস r/10 টাকা। এটা হয়ে গেল আমাদের কি 10 বছরের সুদ আসল। তাহলে এবার আমরা ডেফিনেটলি এখানে কি লাগিয়ে দেবো, এখানে লাগিয়ে দেবো শর্তানুসারে। শর্তানুসারে কি বলেছে, 10 বছরের সুদ, 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হচ্ছে। তাহলে 10 বছরের সুদ কত, 10 বছরের সুদ বলে দিয়েছে xr/100 না xr/10 ইকুয়ালস টু এখানে 2/5 অংশ ইনটু কার x of 1 plus r/10, এটা 2/5 অংশ বলে দিয়েছে। এটা কত বলেছে, 2/5 অংশ বলে দিয়েছে। তাহলে 2/5 অংশটাকে আমি এই পোরশনে নিয়ে যদি চলে আসি, তাহলে এই রকম হয়। আচ্ছা, প্রথমে দেখো এখান থেকে x ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কারণ এটা পুরোটাই মাল্টিপ্লিকেশন সেখানে আছে। অবশ্যই এর মধ্যে থেকে কিছু কাটবে না, যেহেতু x টা এখানে মাল্টিপ্লিকেশন আছে, তাই x টা ক্যান্সেল আউট হচ্ছে, এবং x ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি r/10 ইনটু
ওটা এদিক থেকে এদিকে চলে গেল, 2 এর 5টা ওদিকে ছিল, তাহলে এদিকে যখন চলে আসবে এটা কি হয়ে যাবে, 5 এর 2 হয়ে যাবে ইকুয়ালস টু 1 প্লাস r বাই 10। এবং এখান থেকে 5 দিয়ে এটা কাটলে কত হচ্ছে, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 2। অবশ্যই ডেফিনেটলি কিন্তু ইকুয়েশনের মধ্যে যখন কাটবেন আমি বলে দিচ্ছি মনে মনে করে নাও, এটা 5 দিয়ে 10 কে কাটছো 2 হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে কত, r বাই 4 ইকুয়ালস টু 1 প্লাস r বাই 10। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা যদি করি r by 4 minus r by 10 equals to 1, এই হয়ে গেল আমাদের জেনারেল ইকুয়েশন। এখান থেকে আমাদের r টা ক্যালকুলেট করতে হবে, এখান থেকে আমাদের r টা ক্যালকুলেট করতে হবে। তো এই পোরশনের ক্যালকুলেশনটার জন্য আমি উপরের পোরশনটা একটু রিমুভ করে দেব। তোমরা যদি নোটস করো তাহলে অবশ্যই ভিডিওটা পজ করে এটাকে নোট করে নেবে, তারপরে চলে যাবে আমাদের নেক্সট পোরশনে। চলে আসছি আমাদের নেক্সট পোরশনের ক্যালকুলেশনের জন্য, যেটা আছে সেটা আমরা লিখে নিচ্ছি এখানে r by 4 minus r by 10 equals to 1। और এখান থেকে চলে আসছে আমাদের 20, তাহলে 5r minus 2r equals to 1 और r 3r equals to 20 और r equals to 20 by 3 সমান হচ্ছে 3 6 18, 6 গুণ 2 এর 3%। তাহলে আমাদের r বেরিয়ে গেল কত, 6 গুণ 2 এর 3%, আর এটাই হয়ে গেল আমাদের आंसर। আমাদের তাহলে রেট অফ ইন্টারেস্ট কত বেরিয়ে গেছে, রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেছে 6 গুণ 2 এর 3%। একদম জেনারেল কিছু ইকুয়েশন সলভ করে আমাদের आंसर কিন্তু চলে আসছে। আর এইভাবে যদি ঠিকঠাক ক্যালকুলেশন গুলো করতে পারো তাহলে তোমাদের প্রবলেম কিন্তু কোনোটা ভুল হবে না, আর এক্সামে এই জাতীয় প্রবলেম ভুল করে আসার কোনো সম্ভাবনাই নেই। চলে আসবো আমাদের নেক্সট প্রবলেমে। ওকে, তো চলে আসছি আমাদের লাস্ট প্রবলেমে। আজকের ভিডিওর লাস্ট প্রবলেমে আমরা এর আগে অনেকগুলো শর্ট কোশ্চেন দেখেছি, এই হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম আজকে। আমরা কোশ্চেনটা পড়ছি, দেখে নাও। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে এখানে কি, এখানে সময়ের সঙ্গে একটু পরিবর্তন করা হয়েছে। তাহলে আমরা এখানে কি করছি, মনে করি মূলধন x টাকা, সুদের হার কত বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে 5%, সুদের হার বলে দিচ্ছে 5%, সুদের হার বলে দিচ্ছে কত, 5%। আচ্ছা, সময় কি বলে দিচ্ছে, সময় বলে দিচ্ছে 1 মাস, মাসিক সুদ বলে দিয়েছে যেহেতু, তাহলে সময় কি হচ্ছে 1 মাস। 1 মাস মানে কি আমরা বলে দিয়েছিলাম, যখন এটা মাস কিংবা দিনে থাকবে তাকে বছরে কনভার্ট করে নিতে হবে। 1 মাস মানে 1 এর 12 বছর। তাহলে এখান থেকে আমি জেনারেলি শর্ত অনুসারে লাগাচ্ছি, একদম শর্ত অনুসারে। তাহলে কি PRT by 100 x into 5 into 1 by 12 by 100 equals to কি, equals to বলে দিয়েছে 1 টাকা। ইন্টারেস্ট বসে দাও, এটা হচ্ছে গিভেন ভ্যালু, গিভেন ডেটা। এটা কোশ্চেনে গিভেন ডেটা ছিল 1, তো সেটাকে আমরা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা দেখো, এখান থেকে তুমি 5 দিয়ে 100 এর কাটতে পারো, 5 করি 100। ওকে, 5 দিয়ে 100 এর কাটলে 5 করি 100 x ইনটু, আচ্ছা 1 আমরা রাখলাম 20 ইনটু 12, এটা থাকলো 1। তাহলে 12 2 24, 12 2 24, 240 হয়ে যাচ্ছে, 240। তাহলে x ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 20 ইনটু 12, এটা এদিকে চলে যাচ্ছে, মানে এটা হয়ে যাচ্ছে কত, 240 টাকা। তাহলে আমাদের মূলধন কত বলবো, মূলধন আমরা বলবো কত, 240 টাকা। তাহলে আমাদের হয়ে গেল মূলধন কত, 240 টাকা। চলো ক্যালকুলেশন শেষ, তোমরা নাম্বার পেয়ে গেলে, পরীক্ষা পাস করে গেলে। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আজকে বিভিন্ন শর্ট কোশ্চেন দেখলাম, অনেকগুলো শর্ট কোশ্চেন দেখলাম। তো এই জাতীয় শর্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, এবং যদি আমরা ঠিকঠাক সলভ করতে পারি তাহলে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আমাদের টেনশন নেওয়ার কোনো জায়গা নেই। একটু জাস্ট কোশ্চেনটা ভালো করে বোঝো, তাহলেই কিন্তু ক্যালকুলেশনটা ঠিকঠাক হবে। আর অবশ্যই আরেকবার বলে দেওয়া, একাডেমিক গাইডেন্স চ্যানেলকে ফলো করো, দেখবে তোমাদের ম্যাথে অনেক রকম কনফিউশন দূর হয়ে যাবে। সেটা বলো পাটিগণিত, বলো বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, যাই হোক না কেন, তার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ফলো করতে থাকো এবং প্রত্যেকটা ভিডিও দেখো এবং ভালোভাবে অঙ্ক শেখো এবং কনফিডেন্স নিয়ে আসো। কনফিডেন্স যদি একবার এসে যায় তাহলে পরীক্ষাতে ভালো মার্কস কিন্তু অবশ্যই ডেফিনেটলি আসবে। ঠিক আছে, তো অবভিয়াসলি নতুন যারা সাবস্ক্রাইব আর যারা অবভিয়াসলি আমাদের ভিজিট করেছো অলরেডি, ভিডিও দেখছো, তারা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কেমন লাগছে ভিডিও ডেফিনেটলি কমেন্টে জানাও। এবং আজকের মতো থ্যাংক ইউ।